আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব ৩৯। দুপুরের পর থেকে আনসার স্ক্রিপ্ট ঘাঁটতে ঘাঁটতে ক্লান্ত আদ্র, ঘাড় কোমর গলায় টান ধরেছে, মাথাটাও ধরে এসেছে। একটানা কতগুলো উত্তরপত্র মূল্যায়ন করলো, এখন আর পারা যাচ্ছে না, হেডেক হচ্ছে ভীষণ। ঘরে পানি নেই, ওয়াটার পট সহ মেডিসিন হাতে নিয়ে নিচে নামলো সে। নামতে নামতে সিঁড়ি থেকে রৌদ্র আর মেঘাকে গিজ গিজ করে কথা বলতে শুনলো। মেঘা যেন আঙুল তুলে শাসাচ্ছে রৌদ্রকে। রৌদ্র বেশ আয়েসি হয়ে বসে একধারে মেঘার পকর পকর শুনছে চুপচাপ। চোখ সরু করে আদ্র। ওর উপস্থিতির আভাস পাওয়া মাত্রই থামলো মেঘা। নড়ে চড়ে একপাশ হয়ে দাঁড়ালো। শক্ত মুখশ্রী স্বাভাবিক করলো নিমিষেই। আদ্র একটা চেয়ার টেনে বসেছে। এক গ্লাস পানি ঢেলে চুমুক বসিয়ে একখানা পেইন কিলার খেয়ে নিল সে। মেঘা ওকে ওষুধ খেতে দেখে ভরকায়, তড়িৎ গতিতে এগিয়ে এসে জানতে চায়, ভাইয়া কি হয়েছে তোমার? ওষুধ নিচ্ছ কেন? কিসের ওষুধ? স্বাভাবিকের ন্যায় রাশভারী গলায় উত্তর করে আদ্র। মাথা ধরেছে একটু, আর কিছু না। মেঘার মুখে চিন্তার ভাঁজ পড়ে। তবে রোডের এটা মোটেও পছন্দ হলো না। এই সময় আদ্রের উপস্থিতিও পছন্দ হলো না এইখানটায়। তার উপরে ইডিয়েটের ওর দিকে এগোনো তো আরও সহ্য হলো না। ও কিসের মেডিসিন খাবে খাক, তোকে জানতে হবে কেন? চোয়াল শক্ত করে খিচে নেয় রৌদ্র, রেগে তাকায়। আদ্র মেঘার দিকে তাকিয়ে কণ্ঠ নরম করে বলে, বস। সহসা সামনের চেয়ারটা টেনে বসে মেঘা। এতে আরো বেশি তেতে ওঠে রৌদ্র। হাত মুঠিয়ে নেয়। আদ্র ওদিকে চোখ না দিয়ে জানতে চায়, পরীক্ষা খারাপ হয়েছে কেন? পেপার দেখলাম খুব একটা ভালো মার্ক পাসনি, কেন? চোখ নামায় মেঘা, হাত কসলাতে থাকে। আদ্র দৃষ্টি গাঢ় করে আবার বলে, কি হলো মেঘ, পরীক্ষা খারাপ দিয়েছিস কেন? খারাপ তো হওয়ার কথা নয়, যথেষ্ট ইজি ছিল কোয়েশ্চেন পেপার, তবুও খারাপ হয় কি করে? মেঘা আমতা আমতা করে, উত্তর জানা নেই। আন্দাজ থাকলেও বলা বারণ। ওকে এভাবে ইতস্তত দেখে আদ্র কিছুক্ষণ চুপ থাকে, পরক্ষণে বলে, শুধু কি আমার কোর্সের এক্সাম খারাপ হয়েছে নাকি বাকিগুলোও? সবগুলো খারাপ হয়নি, তোমারটা প্রথম ছিল, ওটা বেশি খারাপ হয়েছে। ইটস ওকে, ডোন্ট ওয়ারি। একটা এক্সাম খারাপ হলে কিছু হবে না। খুব একটা খারাপ হয়নি, তবে এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়নি। নেক্সট টাইম যেন এমনটা না হয়, গট ইট? মাথা ঝাঁকায় মেঘা, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, খুব বেশি মাথা ধরেছে? সে উত্তর করার আগে পেছন থেকে তপ্ত ডাক ভেসে আসে, এই ইডিয়েট, ওঠ এখান থেকে। কি এত কথা বলছিস ওর সাথে? থাপ্পড় খেতে চাইছিস আমার হাতে? মেঘা চমকালো, দুজনে চকিতে তাকালো ওর দিকে। রুবিনা কাবির বেরিয়ে এসেছেন। টেবিলের কাছে মেঘা আর আদ্রকে দেখে সেদিকে এগোলেন। 2 কাপ কফি দুজনের দিকে বাড়িয়ে দিলেন। আর চোখে দেখলেন রৌদ্রকে 3 কাপ নিয়ে এসেছেন। ছেলেকে না দিয়ে আরেক কাপ রাখলেন নিজের জন্য। রৌদ্র চড়াও কণ্ঠে বলে, আমার কফি কোথায় মম? রুবিনা কাবির উত্তর করলেন না। রৌদ্রের কোনো মূল্যই নেই, কেউ পাত্তা দিচ্ছে না ওকে। রাগে গজগজ করলো। জ্যাকেট খুলে আছাড় মেরে দপাদপ পা ফেলে সিঁড়ির দিকে এগোতে গিয়ে থামলো আবার। ঘুরে এসে আচমকা মেঘার কোনোই চেপে একটানে দাঁড় করালো ওকে। অন্য হাতে তুলে নিল ওর কফির মগটা। রমণী আকস্মিকাহীন আচরণে বিব্রত হয়ে রেগে মেগে তাকায়। রুবিনা কাবির আর আদ্র আখিলতা শুরু করে ফেলে। রৌদ্রকে নিজের সাথে টেনে নিয়ে যেতে গেলে মেঘা চিবিয়ে বলে, ইউ রাইনো, কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমায়। আমার রুমে পরে নেব তোকে, আপাতত নিজের রুমেই যাচ্ছিস, এখানে থাকা হবে না তোর, চল ইডিয়েট। একইভাবে চিবিয়ে উত্তর করলো রৌদ্র। ওকে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পেছন ফিরে বাকি দুজনের উদ্দেশ্যে বলল, উল্টাপাল্টা ভাববে না মোটেও, ওকে ওর ঘরের পথ চেনাচ্ছি, আমি ভালো ছেলে। বলে মেঘাকে টেনে নিয়ে উঠে গেল উপরে। তবদা মেরে দাঁড়িয়ে রইলেন রুবিনা কাবির। একই ছেলের বাবা, দিনে দিনে আর কত রূপ দেখাবে? আদ্র মনে মনে হাসলো। ওই যে মেঘা ওর সাথে কথা বলেছে, রোদ্রের সহ্য হয়নি এটা, তাই মেঘাকে টেনে টুনে নিয়ে গেল দূরে সরিয়ে। মাঝে দিন কয়েক কেটেছে। কদিন পুরোপুরি ঘরবন্দি ছিল সাফা মেঘা। রবিবার দুটোতে একলা বেরিয়েছে বাইরে। শুভ্র আদ্র কেউই জানে না, জানলে বেরোতে দিত না। বাড়িতে অনেক কষ্টে মানিয়ে রাজি করিয়ে তবে বাড়ি থেকে বেরিয়েছে ওরা। এর একটা বড়সড় কারণ আছে। লাস্ট কদিন ধরে, সেই পরীক্ষার পর থেকে শিশিরের সাথে কথা হয়নি, যোগাযোগ হয়নি চেষ্টার পরও। ভার্সিটি খুলবে কদিন পর, মেয়েটার হঠাৎ করে কি হয় কে জানে, মাঝে মাঝে উবে যায়। এই কতদিন পর আজ সকালেও নিজে থেকে ফোন করেছিল, বাইরে দেখা করতে বলেছে একটু। কারণটা বলেনি, সেটা সিক্রেট, একেবারে সামনাসামনি বলবে। সেই তাগিদেই আজ সাফার মেঘার একলা বেরোনো বাড়ি থেকে। বেরিয়েছে দুপুর 2টোর দিকে, এখন 3টে, খোলামেলা একটা জায়গা।
শিশিরের পরিচিত এদিকটা ব্যস্ত শহরের ভেতরে নয়, বাইরে শুনশান নীরবতায় মানুষের কোলাহল ভিড়ভাট্টা নেই, এদিকটায় নির্জনে গুটি কয়েক মানুষের আনাগোনা চলে কেবল। শিশির এদিকটায় টিউশনি পড়াতে আসতো, তখন থেকে জায়গাটা চেনা। ওদের বাড়ির পাশেই মেইন রোডের পাশ দিয়ে একটা ছোট রাস্তা নেমে গেছে। সেই মোড়ে গুটি কয়েক দোকান আছে, চায়ের দোকান একটা, ওদিকে রাস্তার ওপারে ফুচকাও আছে। রাস্তার একপাশে ঝিল, সদ্য হওয়া বৃষ্টির পানিতে ঝিকঝিক করছে পুরো। বসার জায়গাও আছে ধারের কাছে। তিন শালিক বসেছে সেখানেই। শিশির তিনটে চা অর্ডার করেছিল, আজ ওর পক্ষ থেকে ট্রিট। চা খাওয়া শেষের মধ্যেই সেই কখন থেকে বসে আছে ওরা। আজকের এই হঠাৎ সাক্ষাৎকারের মেইন আলোচনা শেষ, তিনজনই চুপ মেরে বসে আছে। নীরবতা চলছে, বাতাসের শাঁসা শব্দ আর রাস্তায় চলা দু একটা বাইকের হর্নের শব্দ ব্যতীত কিছুই শোনা যাচ্ছে না। আর দূরে চায়ের দোকানে কথা হচ্ছে, তবে সেসব রমণীদের মাঝে প্রভাব ফেলছে না। পবনের উত্তাল ঝাপটায় চোখ কুঁচকে এসেছে। সাফা আর চুপ করে থাকতে পারল না। শিশিরের সব কথা মুখে কুলু পেটে শুনেছে এতক্ষণ। এখন ওর বাম হাতটা টেনে নিল নিজের দিকে। অনামিকা আঙুলে একখানা আংটি চিকচিক করছে। সাফা কপাল গুটিয়ে সেটাকে সূক্ষ্ম নেত্রে পরখ করে গমগমে স্বরে বলল, এটা তাহলে এঙ্গেজমেন্ট রিং? শিশির মাথা ঝাঁকায়, কাল ইকরার সাথে সাথে ওকে ওই আংটিটা আঙুলে পরিয়ে দেওয়া হয়েছে। একদম হুটহাট বলা চলে। কোমল উত্তর করে মেয়েটা, হুম। ছেলেটা নিজে পরিয়েছে? না, ওনার মা পরিয়েছেন। ছেলেটা কেমন দেখতে? সেভাবে দেখিনি। ওত্তেরি, তাহলে যদি এখন বিয়ের আগে হুটহাট রাস্তাঘাটে দেখা হয়ে যায় তাহলে চিনবি কি করে? এক পলক দেখেছি, চিনতে অসুবিধা হবে না। এতটাও দুর্বল নয় আমার স্মৃতিশক্তি। মেঘা চুপ ছিল, বলল দীর্ঘক্ষণ পর, এভাবে হুটহাট এঙ্গেজমেন্ট হয়ে গেল, তাহলে তোর বিয়েটা হয়েই যাবে? হবে। তোকে কেমন একটা দেখাচ্ছে শিশির, তুই সত্যি এই বিয়েতে রাজি? হুম, রাজি না হলে কি কারণ আমি আংটি হাতে পরি? মেঘার দিকে তাকিয়ে কেমন শুকনো হাসলো মেয়েটা, বড় বড় মলিন। আজ একটু বেশি শুকনো লাগছে, চোখ মুখ কেমন নেতিয়ে গেছে কদিনে। কণ্ঠ উঁচু হয় না, খুব ধীরে কথা বলছে। মেঘা ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে হেসে বলল, খুব সুখী হবি দেখিস, তোদের দুই বোনের বিয়ে এক বাড়িতে একসাথে হচ্ছে। খুব আনন্দ হবে নিশ্চয়ই, দেখবি ভাইয়া তোকে খুব ভালোবাসবে। আচ্ছা, ভাইয়া কি করেন? ফ্যামিলি বিজনেসে যুক্ত আছে হয়তো। হয়তো কেন জানিস না? সাফার প্রশ্নে হাফ ছেড়ে উত্তর করল শিশির, তার বিষয়ে জানা হয়নি। না জেনেই বিয়ে করতে রাজি হয়ে গেছিস? কবে বিয়ে? বললাম তো, জানুয়ারি 23 তারিখ। দুদিন পর নতুন বছর, সেদিনটা বেরোক, তারপর তোদের বাড়িতে যাব একবার, সবাইকে ইনভাইট করে আসব। আমাদের তো তেমন কেউ নেই, তোরা অনেক কাছের আমার, আগে থেকে জানানোর জন্য আজ ডেকেছি তোদের। কদিন পর দাওয়াত পাবি, খুব ছোট পরিসরে ঘরোয়া একটা বিয়ে হবে। সবাই তোদের আসা চাই কিন্তু। যাবো তো, এখন অনেক সময় আছে, কিন্তু তার আগে বল, বিয়ের পর পড়াশোনার কি হবে তোর? মেঘার প্রশ্ন, শিশিরের আনমনা উত্তর। বলেছে তো পড়াবেন, বাকিটা বিয়ের পর দেখা যাবে। তিনজন বসে সব নিয়ে টুকটাক গল্প করলো আরও। শিশির কেমন ঝিমিয়ে গেছে। বিকেল গড়াতেই বাড়ি থেকে মাঝে একবার আদ্র ফোন করেছিল, লোকেশন নিয়ে এসে নিতে আসবে হয়তো। মেঘার সাফা যখন বাড়ি থেকে বেরিয়ে আসে তখনও বাড়িতে ছিল না। এরা দুটো ভেবেছিল আদ্র ফেরার আগে বাড়িতে ফিরে যাবে, কিন্তু তা আর হলো না। দেরি হয়ে গেছে, নিশ্চয়ই ঝাড়ি খাবে আদ্রের থেকে। একলা একলা মাতব্বরি করা পছন্দ করে না ও। নির্জনে বসে বসে গল্প করছিল ওরা। পেছনে গাড়ির শব্দ শুনে চকিতে ঘাড় ঘোরালো মেঘা আর সাফা। শিশির খানিক বাদ ফিরল। আদ্র মুখ নিরেট করে গাড়িতে বসে। দুই রমণী ভয়ে ভয়ে একে অপরের দিকে তাকায়। ঝিলের ধারের বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়, রাস্তার উপর উঠে আসে। ততক্ষণে আদ্র গাড়ি থেকে নেমেছে। ডিকির কাছে হেলান দিয়ে বুকে হাত গুটিয়ে নিল, চোখ সরু করে তাকালো দুজনের দিকে। মেঘা সাফা মুখোমুখি দাঁড়ায়। আদ্রের ক্ষিপ্ত চাহনি দেখে ফ্যালফ্যাল হেসে বলে সাফা, হাই ভাইয়া, এভাবে কি দেখছো? ঝাড়ি দেওয়ার মতলব আটছো? খবরদার না, আমরা কিন্তু পারমিশন নিয়ে তবেই বেরিয়েছে বাড়ি থেকে। কে পারমিশন দিয়েছে তোদের? আব্বু দিয়েছে, বকবে না কিন্তু, নয়তো নালিশ করবো আব্বুর কাছে। টুকটুকির বাচ্চা, ভয় দেখাচ্ছিস আমায়? তোর বাপকে ভয় পাই আমি? ভয় পাও না? না, পাই না। এবার বল, এভাবে দুজনে মাতব্বরি করে একলা বেরিয়েছিস কেন বাড়ি থেকে? শিশিরের সাথে দেখা করতে এসেছিলাম। রাস্তার নিচে বসে থাকা শিশিরের দিকে ইশারা করে বলল মেঘা। অমনি আদ্র ওর দিকে তাকায়, মেয়েটা এখনো পিছু ফিরে বসে আছে। মেঘা গলা বাড়িয়ে ডাকলো,
এই শিশির, এখনো বসে আছিস কেন ওখানে? চলে আয়। সময় নিয়ে উঠলো মেয়েটা, উঠে আসলো রাস্তার ওপর। চোখ তুললো কিয়ৎকালবাদ সোজাসুজি আদ্রের দিকে। আদ্র নিজেও তাকিয়েছিল, চোখে চোখি হলো। শুকনো নরম হাসলো মেয়েটা, যে হাসিতে প্রাণ নেই। চোখ নামিয়ে নিল আবার। আদ্র বাড়িতে সেভাবে থাকে, সেভাবেই বেরিয়েছে। নর্মাল টি শার্ট আর ট্রাউজার পরনে, এলোমেলো লাগছে। শিশির ওকে এভাবে দেখে অভ্যস্ত নয়, দেখাটাও বেমানান। তাই তাকিয়ে থাকলো না, দৃষ্টি নামিয়ে নিল। সাফা গদগদ হয়ে বলল, ভাইয়া একটা খুশির খবর আছে। কি? আগে ফুচকা খাও, তারপর বলবো। উফ, কখন থেকে লোভ লাগছে ফুচকা খাওয়ার জন্য। চলো ফুচকা খাবো। আদৌ দ্বিমত করলো না, বেকার বেকার দ্বিমত করে লাভ হতো না। এই মেয়ে শুনতো না। ও যখন বলেছে ফুচকা খাবে তখন খাবেই। রাস্তা পার হয়ে ওদিকে গেল ওরা, বসার জন্য চেয়ার পেতে রাখা। সাফা আর মেঘা তড়িঘড়ি করে বসলো, পিটপিট করে দাঁড়িয়ে থেকে বলল শিশির, আমি তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবি? ফুচকা খাবি না? খেয়ে দে, একসাথে যাব, ভাইয়া পৌঁছে দেবে তোকে। প্রয়োজন নেই, এই রাস্তার বাঁক পেরোলে আমার বাড়ির গলি, আমি হেঁটে যেতে পারবো। আর এসব বাইরের খাবার খাই না আমি। সাফা আবার বাদ সাধলো, চুপচাপ বসবি? বড্ড কথা বলিস তুই। ভাইয়া ফুচকা অর্ডার করতে গেছে, বস তো। টেনে বসানো মেয়েটাকে ততক্ষণে অর্ডার করে চলে এসেছে আদ্র। সাফার পাশে একটা চেয়ার টেনে বসলো। জানতে চাইলো আগ্রহী হয়ে, কি যেন বলবি? ও হ্যাঁ ভাইয়া, কংগ্রাচুলেট করো শিশিরকে, ওর বিয়ের সামনে। আদ্রের মুখখানা হাসি হাসি ছিল। রমণীর কথা কর্ণপাত হওয়া মাত্রই হাসিটুকু বোধ হয় গায়েব হলো। সহসা তাকালো শিশিরের দিকে, মেয়েটা চোখ নামিয়ে বসে আছে, খসখস করছে নিজের মাঝে। আদ্রের দৃষ্টি পূর্ণ অস্ফুটে প্রশ্নার্থক উচ্চারণ করলো, বিয়ে? আগামী বছরের 23 তারিখ ওর বিয়ে। হাতে সময় আছে, তবে খুব বেশি সময় নেই। এর জন্যই তো ওর সাথে দেখা করতে এসেছি আজ। জানো, অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এই দেখো, এটা ওর এঙ্গেজমেন্ট রিং, সুন্দর না? শিশিরের হাত টেনে আদ্রের সামনে ধরল সাফা। আদ্র তাকানো মাত্র দেখতে পেল একটা চিকন আংটি জলজল করছে অনামিকা আঙুলের গোড়ে। চোখ কুচলে আসলো ওর, বিস্তর ভাঁজ পড়ল মসৃণ ললাটে। কেমন থমকালো একদণ্ড, তাকিয়ে রইল হাতের দিকে। শিশির নিজের হাত টেনে সরিয়ে নিতেই সম্বিত ফিরল। নিচের দিকে তাকিয়ে কয়েক পলক ঝাপটে আবারও সোজাসুজি তাকালো মেয়েটার শ্যামলা মুখ পানে। বাতাসের ঝাপটায় হিসাব উঠছে, চোখ নামানো। এ রূপে আদ্রের দৃষ্টি থমকালো আবার। কেন যেন সাফার বলা কথাটা হজম হলো না, ভালো লাগলো না একটু। কোথাও একটা চিনচিনে ব্যথা হলো, তবে কোথায় হলো ঠাহর করতে পারল না। আদ্রকে নিস্তব্ধ দেখে সাফা ওকে ঝাঁকায়, কি হলো ভাইয়া, কোথায় হারিয়ে গেলে? কি দেখছো এইভাবে ওকে? সত্যি বলছি, জানুয়ারি 23 তারিখ ওর বিয়ে, কংগ্রেচুলেট করো। আদ্র মুখ খুলল না তবু, অনেকক্ষণ একদৃষ্টিতে কেমন উদ্ভট বনে তাকিয়ে রইল। চোখ নামিয়ে ঘন পলক ফেলে আবারও তাকালো। সেভাবেই ঠোঁট নাড়িয়ে বলার চেষ্টা করলো, কংগ্রাচুলেশন। শিশির চোখ তোলে, যত যাই হোক আদ্রকে সে শিক্ষক হিসেবে দেখে এসেছে। ওর সামনে এভাবে নিজের বিয়ের প্রসঙ্গে ইতস্তত সে। তবুও মুচকি এসে বলে প্রত্যুত্তরে, থ্যাংক ইউ স্যার। ফুচকা এসে গেছে 3 প্লেট, ওদের তিনজনের হাতে ধরিয়ে দেওয়া হলো। আদ্র হঠাৎই উঠে দাঁড়ায়, সে তো এসব খাবে না। এখানে বসে থেকে লাভ কি? একটু দূরে সরে দাঁড়ালো। বুকে হাত ভাঁজ করে কেমন অদ্ভুত লাগতে শুরু করেছে আচানক। কিরকম লাগছে নিজেও বুঝতে পারছে না। দূরে দাঁড়িয়ে অদ্ভুতভাবে চোরা চোখে তাক করলো এদিকে। তিনজনের মধ্যে থেকে একজনের দিকে। এই মেয়েটার বিয়ে, কিন্তু কেন? আবার উত্তর খুঁজে নিল, কেন আবার বিয়ে হবে? বিয়ে হওয়াটা কি অস্বাভাবিক কিছু নাকি? স্বাভাবিক হলেও ওর বিয়ের কথা শুনে এতটা অবিশ্বাস্য লাগছে কেন? মন মানতে নারাজ হচ্ছে, সন্দিহান লাগছে নিজের কাছে। অনুভূতিটা অদ্ভুত, বোধহয় খারাপ লাগছে, অস্থির লাগছে। চোখের সামনে ভাসলো মেয়েটার হাতের আংটিটা। বিরক্ত হয়ে বিড়বিড় করে আদ্র, হোয়াট ননসেন্স, আমার এমন লাগছে কেন? মাথা ঝাঁকায় সে, চুলগুলো ব্যাকব্রাশ করে অপর পাশের ঝিলের দিকে তাকায়। শিরশির বাতাস শরীর নাড়িয়ে দিয়ে যাচ্ছে, বুক ফুলিয়ে শ্বাস টানল সে। আবারও চোখ জোড়া আপনা আপনি রমণীদের পানে ফিরে আসে। টেনে হিঁচড়েও চোখ সামলাতে পারে না সে। এবার নিজের এই উদ্ভট কর্মকাণ্ডের জন্য চরম বিরক্তির মাত্রা ছাড়ালো। দাঁত পিষে মাড়ি খিঁচল, হাত মুঠিয়ে কণ্ঠ তুলে তুঙ্গে তুলে ধমকালো নিজেকে, ডিসগাস্টিং, আমার খারাপ লাগছে কেন এইভাবে? হোয়াই, এ কেমন এলোমেলো লাগছে আমার। বেয়াদব গার্ল, শি ইজ জাস্ট মাই স্টুডেন্ট অর নাথিং এলস। আর থামলো না, বিল দিয়ে ফিরে আসলো রমণীদের কাছে। সাফা গপাগপ ওর প্লেটের ফুচকাগুলো ফিনিশ করেছে। মেঘা শেষটা মুখে পুরে নিল। শিশিরের খাওয়া হয়নি এখনো। আজগুবি চিন্তা করতে করতে ধীরে ধীরে খাচ্ছে। আরও 3টে ফুচকা আছে এখনো।
আদ্র এসেই চড়া গলায় বলল, হয়েছে খাওয়া, চল দেরি হয়ে যাচ্ছে। সাফা তাকালো, হয়েছে তো, শিশিরের খাওয়া হোক, একসাথে যাই। শিশির তৎক্ষণাৎ মুখ খুলে নরম গলায়, আমি আর খাবো না। উঠে দাঁড়ালো প্লেট রেখে। আদ্র না তাকিয়ে ধীরে বলল, শেষ করো, অপেক্ষা করছি। না স্যার, খাবো না, আর পেট ভরে গেছে। আমারও দেরি হয়ে যাচ্ছে, ফিরতে হবে। তড়িঘড়ি করে আবারও রাস্তার এপাশে গাড়ির কাছে ফিরতে গেলে শিশির থামলো। ওদিকে ওর পথ উল্টো, থেমে বলল, তোরা যা, আমি চলে যেতে পারবো। হাঁটার পথে আমার বাড়ি, ওদিকে গেলে উল্টো হয়ে যাবে। আদ্র কথাটুকু শুনেছে, পরিপ্রেক্ষিতে কিছু বলল না, আর একবারও তাকালো না। ধীরভাবে কদম বাড়িয়ে গমগমে স্বরে বলল, সাফার মেঘার উদ্দেশ্যে, কোনো কথা বলার থাকলে তাড়াতাড়ি শেষ করে চলে আয়, আমি গাড়িতে গিয়ে বসছি। এই বলে রাস্তা পার হলো সে, উঠে বসলো গাড়িতে। সিটে মাথা এলিয়ে ঠোঁট ফাঁক করে শ্বাস ফেলল। মাঝে একটা রাত কেটেছে। নতুন বছর আগামীকাল। রাত্রি পেরোলেই সাল পরিবর্তন হবে। শহর জুড়ে নতুন বছরকে সাদরে গ্রহণের জন্য বিস্তর আয়োজন চলছে। পুরো শহর সেজে উঠেছে রং বেরঙের আলোয়। হই হুল্লোড় মাতামাতি হবে বেশ। প্রত্যেক বছরই হয়, একটা বছরের বিষণ্ণতাগুলো ধুয়ে মুছে সম্পূর্ণ নতুন একটা বছরের আবির্ভাব ঘটবে। এবছরের ক্লান্তি বই বেড়াবে কেউ, আবার কেউ বা উড়িয়ে দেবে। মেঘার ক্ষেত্রে ডোটানা, সে তার জীবনের একটা কঠিন ঘটনাকে উড়িয়ে দিতে পারে না সহজে, আবার সেটাকে সাথে করে নতুন বছরে পা রাখতে পারে না। সে মূলত বিভ্রান্ত। কাল 1 জানুয়ারি, আজ রাতটায় আছে এবছর শেষ হতে। এখন বিকেল, শহরে আনাচে কানাচে বাজি ফুটছে। মেঘার সাফা উঠেছে ছাদে। কাবির ম্যানশনে নতুন অতিথির আগমন ঘটেছে আজ। কাবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন শেয়ার হোল্ডার, পুরো একটা ফ্যামিলি এসেছে। নতুন বছরে কাবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে তাদের একটা বিজনেস ডিল হতে চলেছে। তৌসিফ কাবিরের ইনভাইটেশনে এসেছেন তারা, যদিও বা আসার কথা ছিল না। লাস্ট মোমেন্টে চলে এসেছেন একজন ভদ্রলোক, তার স্ত্রী আর ছোট মেয়ে। ড্রয়িং রুমে বেশ রমরমা আড্ডা জমেছে। বাড়ির বাহিরে কেউ আসলে মেঘার সাফাকে নিচে নামতে দেওয়া হয় না। ওরা নামেনি তাই ছাদে আছে। মেহমানদের সাথে যে মেয়েটা এসেছে সে প্রায় মেঘার সাফার বয়সী হবে। চুপচাপ একপাশে গুটিয়ে বসে আছে মেয়েটা। বড়দের কথার মাঝে বিরক্ত হচ্ছে, প্রকাশ করছে না। ও তো আসতে চায়নি, ওর বাবা জোর করে নিয়ে এসেছেন। তোফায়েল কাবির মেয়েটার বিরক্তি বুঝে রুবিনা কাবিরের উদ্দেশ্যে চাপা স্বরে বলল, যেন মেঘার সাফাকে নিচে ডেকে আনা হয়। তাই করলেন তিনি। মেহেরকে দিয়ে ডাক পাঠাতেই ক্ষণিকের ব্যবধানে তিনি নিচে নেমে আসলো দুই রমণী। ছাদ হতে ছটফটিয়ে নামলেও পর মুহূর্তে শালীন ধীর পায়ে নিচে নেমে আসলো। জড়সড় হয়ে সিঁড়ির একপাশে গুটিয়ে দাঁড়ালো। অতিথি ভদ্রলোক আর ভদ্রমহিলা চকিতে তাকাতেই সালাম দিল মেঘা। তোফায়েল কাবির বললেন মেয়েটাকে দেখিয়ে, মেঘা, ওকে তোমাদের সাথে নিয়ে যাও, ও বোর হচ্ছে আমাদের মাঝে। তোমাদের সাথে থাকলে ফ্রি হবে, যাও। মেঘা মুচকি হাসে, মেয়েটার দিকে তাকায়। তোফায়েল কাবির এবার মেয়েটাকে বলেন, যাও মা, ওদের সাথে ওদের রুমে যাও, এখানে থাকতে হবে না তোমায়। মেয়েটা উঠে দাঁড়ালো জোরপূর্বক হেসে। ভদ্রলোক মেঘার সাফাকে দেখে জানতে চাইলেন, এরা বুঝি আপনাদের মেয়ে? উত্তর করলেন তৌসিফ কাবির, জি, আমার বড় মেয়ে মেঘা আর ছোট মেয়ে সাফা। বাড়িতে নতুন কোনো অতিথি আসলে মেঘাকে এ বাড়ির মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হয়। তৌসিফ কাবিরের বড় মেয়ে হিসেবে পরিচয় করানো হয় ওকে, এটা নতুন কিছু নয়। ভদ্রলোক দুই মেয়েকে ভালোভাবে দেখলেন, হেসে শুধালেন, মেয়েরা বড় হয়েছে ভাই, দুটো দায়িত্ব আপনাদের কাঁধে। আমার মেয়ের বয়সী হবে তো ওরা, ভাবেননি ওদের নিয়ে? মেঘার সাফা এদিকে কান্না দিয়ে সিঁড়ির দিকে পা বাড়িয়েছে মেয়েটাকে নিয়ে। তোফায়েল কাবির কথা এড়াতে বললেন, সেসবে ভাবা হয়নি এখনো, সময় হোক ঠিক ভাববো। সময়ের কবে হবে? দুটো মেয়ে এক এক করে ভাবুন। আপনাদের মেয়ে দুটো ভারী মিষ্টি। কি নাম বললেন? মেঘা আর সাফা। বড়জন তো মেঘা, বেশ মিষ্টি মেয়ে, ওকে আগে বিয়ে দেবেন না? সিঁড়ির মাঝামাঝি মেঘার পা থমকায়। তোফায়েল কাবির পড়েন বিপাকে। প্রসঙ্গ বেগতিক ঘুরে যাচ্ছে। তৌসিফ কাবিরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করেন তিনি। আমতা আমতা এসে যায় জিভে। মুখ খোলার আগে ভদ্রলোক আবার বলেন, যদি বলেন তাহলে একটা প্রস্তাব রাখতে পারি। নতুন বিজনেস পার্টনারের সাথে সাথে নতুন একটা সম্পর্ক গড়া যেতেই পারে। ছোট মেয়ের আগে বড় মেয়েকে নিয়ে ভাবুন। আমার মিসেসের ভাইয়ের ছেলে আছে, ইঞ্জিনিয়ার, প্যারিসে সেটেল, বেশ ভালো ছেলে। আপনার বড় মেয়ের সাথে একদম পারফেক্ট মানাবে। জানি এসব হুটহাট বলাটা ভালো দেখাচ্ছে না, তবুও প্রস্তাব রাখছি। আপনাদের আলাদা কোনো চিন্তা ভাবনা না থাকলে সম্পর্কে এগোনো যেতেই পারে, কি বলেন?